আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ভিডিওতে আমরা কথা বলবো 2024 সাল কিভাবে আমাদের একটা আলটিমেট মারা খাওয়াইছে, প্লাস 2024 সাল থেকে আমরা কি কি শিখতে পারি। আজকে হচ্ছে ডিসেম্বর 31, 2024 সাল। তো 2024-এ যদি পিছনে ফিরে তাকাই তাহলে জানুয়ারি থেকে জুন জুলাই পর্যন্ত আসলে খুব বেশি ইন্টারেস্টিং জিনিস হয়ে গেছে এমনটাও না। তবে 24শে জানুয়ারিতে বাংলাদেশের প্রেক্ষাপটে সবথেকে ইন্টারেস্টিং জিনিস হয়েছে 24-এর নির্বাচন। যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই, আওয়ামী লীগ অংশগ্রহণ করছিল এবং তারা ভোট চুরি করে জিতছিল। ওকে ফাইন, তখন পর্যন্ত ঠিক ছিল। তারপরে আসলো ফেব্রুয়ারি এপ্রিল, তখনও কিছু হয় নাই সোফার। জুন জুলাই পর্যন্ত মোটামুটি চলে গেছে। এরপরে যখন কোরবানিদের পরে যখন তারা হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে আন্দোলনটা শুরু করলো, তখন থেকে আসলে বাংলাদেশের মোড় পুরো ঘুরে গেছে। ওকে, এর আগে জুন মাসের দিকে হয়তোবা আমাদের বিশ্ববিদ্যালয়ের টিচাররা যখন তাদের হচ্ছে পেনশনের স্কিম নিয়ে আন্দোলনটা শুরু করলো, আমার মনে হয় এই জায়গাটা একটা বেশ বড় টার্নিং পয়েন্ট। এখান থেকে বাংলাদেশের 24-এর যে পরবর্তী অভ্যুত্থান বা বিপ্লব বা আন্দোলন যেটাই হোক না কেন, সেটার আমার মনে হয় সবথেকে বড় টার্নিং পয়েন্ট। কারণ তখন যদি ভার্সিটিগুলো ওইভাবে অফ না থাকতো, স্টুডেন্টরা আমার মনে হয় না ওইরকমভাবে আন্দোলনে করার সুযোগ পাইতো। কোরবানি ঈদের পরে যখন ক্যাম্পাসে ফেরত গেছি, তখন তার আগে আসলে বুঝতে পারছিলাম যে স্যাররা আন্দোলন করবে আবার। ওকে, সো স্যাররা আন্দোলন করছিল, ওকে ফাইন। তো ক্যাম্পাসে যখন গেছি আমরা, দু একদিন হাফ ক্লাস হয়েছে, হাফ ক্লাস হয়ে হয় নাই। দুদিন ক্লাস হওয়ার পরে স্যাররা চলে গেলো পূর্ণ বিরতিতে। ওকে ফাইন, তাহলে ছুটি। কিন্তু ইতিমধ্যে কিন্তু ঢাকায় অলরেডি আন্দোলন শুরু হয়ে গেছে। প্রথম দিকে আন্দোলন সারা বাংলাদেশে অতটা এফেক্ট করে নাই, কারণ প্রথম দিকে সারা দেশে এভাবে বুঝতেও পারা যায় নাই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভাইরা আন্দোলন শুরু করছে, শাহবাগে আমরা আন্দোলনের ভিডিওগুলো দেখছি সবাই ফেসবুকে। তো এই যে কোটা বিরোধী আন্দোলন সারা বাংলাদেশকে আসলে এফেক্ট করছে, কারণ যে বাংলাদেশ হচ্ছিল গত 50 বছর ধরে মেধার ভিত্তিতে না হয়ে কোটার ভিত্তিতে। আমার দাদা মুক্তিযুদ্ধ করছে, আমি বলতে আমি না অ্যাকচুয়ালি, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে অমুকের দাদা মুক্তিযুদ্ধ করছে, তার নাতি এখন বড় বিশেষ ক্যাডার। তো এটা আসলে আনফেয়ার। তাহলে বিশেষ পরীক্ষা দেওয়ার প্রয়োজনটা কী ছিল? ওকে ফাইন, আন্দোলনটা হয়েছে 2018 সালের প্রেক্ষাপটে। 18 সালে প্রথম যখন কোটা বিরোধী আন্দোলন হলো, তখন তৎকালীন শেখ হাসিনা তিনি বলছিলেন যে ঠিক আছে ফাইন, দরকার নেই। মানে সংসদ ভবনে সে একটা দেশের প্রধানমন্ত্রী ঠাস করে বলে বলছে ওকে ফাইন, দরকার নেই। তো মানে সে কি যা চাইবে তাই করবে? ওকে ফাইন, এই জিনিসটা তখন মোটামুটি একটা হয়েছে, ওকে কোটা থাকবে না এটসেট্রা এটসেট্রা। পরে এটা আদালত পর্যায়ে গেছে। তো আদালতের তো আর স্টুডেন্টের হাত নাই, স্টুডেন্ট কিছু করতে পারবে না, অপেক্ষা ছিল। এরপর আসলো 2024 সাল। 24-এ এসে মেবি জুনের আগে মুক্তিযুদ্ধর নাতি এরকম কেউ হয়তো রিড করছিল ওই আগের যেই রুলটা করছিল, ওই রুলের বিপরীতে যে কোটা রাখতে হবে। সেটার প্রেক্ষাপটে আদালত হুট করে জুন মাসের দিকে মনে হয় তারা রায় দিল যে না, কোটা থাকবে, কোটা বহাল থাকবে। এখান থেকে স্টুডেন্টদের আবার মাথা খারাপ। তাহলে কোটা থাকলে এই আন্দোলনগুলোর মানে কি? এর আগেও 2018 সালে আন্দোলন হয়েছে, অনেকে মার খাইছে। তো এই জায়গা থেকে বাংলাদেশের মানুষ আসলে অতিষ্ঠ। প্রথমে যখন আন্দোলনটা শুরু হলো, জাস্ট ছিল কোটা বিরোধী আন্দোলন। বাট আস্তে আস্তে যখন পুলিশের মারমুখী আচরণ এবং 15ই জুলাই যখন ছাত্রলীগ প্রথম হামলা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন আসলে বাংলাদেশের মানুষ আর এটা নিতে পারে নাই, বা ওভারঅল যত স্টুডেন্টরা ছিল গত 15 বছর ধরে বা 16 বছর ধরে মানুষের যে ক্ষোভ, বাংলাদেশের যে অবস্থা, মানে কর্ণফুলী টানেল করছে, যে টানেলে কেউ যায় না। পদ্মা সেতু করছে একটা বিশাল বড়, পদ্মা সেতু করে নিয়ে বাংলাদেশের টাকা পয়সা সব গায়েব। গায়েব বলতে কি, দেশের টাকা দিয়ে পদ্মা সেতু করছে, অথচ রিজার্ভে টাকা নাই। তো এই সামগ্রিক অবস্থা, সব জায়গায় একচ্ছত্র অধিপত্য, নির্বাচনের নামে ভোট চুরি, এই কারণে মানুষ কিন্তু রাস্তায় নেমে আসছে। এরপরে এরপরে জুলাই বিপ্লবটা শুরু হলো, মেন টার্নিং পয়েন্টটা নিছে যেদিনকে শেখ হাসিনা রাজাকার বলে সম্বোধন করছে। ওখানে ওই দিনকে মিডিয়ার লোকজন যারা কথাবার্তা বলছে, এরা সবাই হচ্ছে বায়াসড। এই বায়াস লোকগুলোকে মিডিয়ায় প্রধানমন্ত্রীর সামনে নিয়ে যেয়ে সবথেকে বড় ভুলটা করা হয়েছে। তার উপরে শেখ হাসিনা কী করছে, ইয়ে চায়না চায়না থেকে অপমানিত হয়ে ফেরত আসছে। গেছিল $1 বিলিয়ন ঋণ নেওয়ার জন্য, সেখানে 1 বিলিয়ন ইউএন মনে দিছে চাইনিজ কারেন্সিতে। ইভেন চায়নার প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে দেয় না। তো এইসব অপমানের কারণে ওই দিনকে ওই প্রেস ব্রিফিং করাটার কোনো যৌক্তিকতা ছিল না, তারপরে করছে। ওকে ফাইন, করলো। তারপরে স্টুডেন্টদের মনে আঘাত করলো রাজাকার বলে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো আন্দোলন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এইটা নিয়ে ছাত্রলীগ রাতে করলো কি, মক পোস্ট দিল, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। কিরে ভাই, তোর
ক্যাম্পাসে জুনিয়ররা যে আন্দোলনটা করতেছে, তুমি কি আমাকে রাজাকার রাজাকার কি ইচ্ছা করে বলছে? ওরা তো বলছে যে আহ, ওরা তো জিনিসটা হচ্ছে মানে নিতে পারে নাই, কারণ আহ, অধিকার আদায়ের আন্দোলন, অধিকার আদায় তো কোনো খারাপ কিছু না। সেই অধিকার আদায়ের আন্দোলন থেকে শুরু হলো কি, ওবায়দুল কাদের বলল হ্যাঁ ছাত্রলীগ একাই যথেষ্ট, ছাত্রলীগ তোমরা মাঠে নামো হাবি যাবি। এরপর থেকে আন্দোলন শুরু হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় হল ওদেরকে বের করে দিল। ইতোমধ্যে সারা বাংলাদেশের অন্যান্য বিভিন্ন জায়গায় ক্যাম্পাসে কিন্তু আন্দোলন ছড়িয়ে পড়ে, এবং তখন মেন ভূমিকা রাখছে আমাদের ঢাকার প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টগুলো, প্লাস চট্টগ্রামের আন্দোলনগুলো। ওভারঅল এমন একটা পর্যায়ে আলটিমেটলি গিয়ে দাঁড়ালো যে ফ্যাসিবাদী জিনিসটা গত 16 বছর ধরে আমরা কিন্তু দেখছি, কিন্তু আমরা কখনো আসলে বুঝতে পারি নাই বা উপলব্ধি করি নাই, আমরা মেনে নিয়েছি। মানে বাংলাদেশ এমন একটা জাতি, সেটা হচ্ছে যে আহ, আমরা মেনে নিতে নিতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিলাম যে ঠিক আছে যা হচ্ছে হচ্ছে। বাট 24 সালে এসে এমন কিছু একটা হয়েছে, মানুষের মধ্যে এই মেনে নেওয়ার যেই বিষয়টা, এটা স্টপ হয়ে গেছে যে ওকে নো মোর। তারপরে আমরা দেখছি কীভাবে হাজার হাজার লাখ লাখ মানুষ প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ইউনিভার্সিটির সামনে, প্রত্যেকটা জায়গায় কীভাবে আন্দোলন তৈরি করছে, কীভাবে মানুষ একদম নিজের বুক পেতে দিছে, ওকে ফাইন গুলি করবা করো, দেশ তো তোমার একার না। আমরা রংপুরে আবু সাইদকে দেখছি, চট্টগ্রামে দেখছি। তো ওভারঅল আলটিমেটলি 24 সালের জুলাই থেকে পরবর্তী যেই সময়টুকু গেছে, খুবই লম্বা সময় গেছে, আবার অ্যাট এ টাইম অনেক দ্রুত চলে গেছে। 5ই আগস্ট শেখ হাসিনা যখন পতন হলো, তারপরে সরকার গঠন হলো, অন্তর্বর্তী সরকার। এই অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পরেও দেশকে নিয়ে ষড়যন্ত্র কিন্তু থামে নাই। আগস্ট মাসে আমরা দেখছি কিভাবে কুমিল্লা, ফেনী, তারপরে হচ্ছে যে চট্টগ্রামের কিছু অংশ, ওইদিকে কীভাবে বন্যা হয়েছে। এই বন্যার জন্য দায়ী কে? ইন্ডিয়া। ইন্ডিয়া উইদাউট এনি নোটিশ যেভাবে বাঁধ খুলে দিল, এটা আসলে গত মনে হয় 86 বছর না কত বছরেও এরকম কোনো বন্যা ফেনীর মানুষজন দেখে নাই। এখানেও হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। ওকে ফাইন, বন্যাটাও ট্যাকেল দেওয়া গেছে। এক্ষেত্রে কিন্তু তখন বাংলাদেশে বহু মানুষ এগিয়ে আসছে, বন্যার ইস্যুটা গেল। এরপরে হঠাৎ করে আসলো কি, সাম্প্রদায়িক একটা ঝামেলা। কিরে ভাই, বাংলাদেশে গত মানে কয়েকশো বছর ধরে মানুষ একসাথে আছে, কখনো কিছু হয় নাই, হঠাৎ করে এখন হয়েছে কেন? বাংলাদেশে কি সংখ্যালঘুরা কখনো মানে কোনো ঝামেলা ছিল? বিচ্ছিন্ন ঘটনা অবশ্যই ঘটতে পারে, এটা তো সব জায়গায় ঘটে, কিন্তু বাংলাদেশের এমনভাবে বিচ্ছিন্ন ঘটনাগুলো তুলে ধরা হয়েছে যেন বাংলাদেশি হিন্দুগুলো একদম মরে আছে, সম্পূর্ণ ফেক। এদিকে আবার শুরু হলো ইন্ডিয়ার গুজব ছড়ানো। ইন্ডিয়ার মিডিয়ার একই কাজ, এরা তো সত্য ঘটনা বলে কিছু মনে জানে না, কাল শুধু পারে হচ্ছে গুজব ছড়াইতে। বাংলাদেশের ওভারঅল এখনও 2024 সাল শেষ হচ্ছে, আমার মনে হয় এখনও বিচার ব্যবস্থা, সিস্টেম, এগুলো মনে হয় না মানুষের কন্ট্রোলে আছে, বা মানুষ যেরকম চেয়েছিল আগের থেকে বাংলাদেশটা বেটার হবে, সেটা মনে হয় না এখনও হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে বা মিডিয়াতে অনেক কথা শুনতেছি, এই করব সেই করব, রিফর্ম করব। আসলে কি রিফর্ম হচ্ছে? আমার মনে হয় না খুব বেশি একটা রিফর্ম হচ্ছে। কারণ আমি এখন দাঁড়িয়ে আছি একটি মানে মাঠের ভিতরে, কৃষি জমি। তো বাংলাদেশের মেইন অর্থনীতির কাঠামো কিন্তু হচ্ছে যে কৃষি। এই কৃষিতে গত 50 বছরে স্বাধীনতার পর থেকে কতটুকু উন্নতি করতে পারছি আমরা? আমরা যদি আশপাশের বিশ্বের দেশগুলোর দিকে তাকাই, তারা যে পরিমাণ কৃষিতে ইনভেস্ট করে, আমরা কি সেই পরিমাণ ইনভেস্ট করতে পারছি? বা আমাদের যারা কৃষিকাজে নিয়োজিত আছে তাদেরকে আমরা সঠিকভাবে ট্রেন আপ করতে পারছি? আমরা পারি নাই। কারণ যারা দেখা যাচ্ছে কৃষিকাজ করছে, তারা কৃষিকাজ করতেই আছে, কিন্তু তাদের অর্থনৈতিক কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। এই জিনিসগুলোকেই আমাদের দেখা উচিত না? বাংলাদেশের যেদিনকে কৃষকরা প্রপারলি শান্তিতে থাকতে পারবে, বা তারা আসলে স্যাটিসফাই হবে, এই যে কষ্ট করে ভোরবেলা উঠে কৃষকরা যে কাজগুলো করতেছে, এই কাজগুলো যদি তারা প্রপার আউটকামটা পায়, তাহলেই না এই দেশের একটা শান্তি। এখন পর্যন্ত বাংলাদেশের মানে একটা বৃহৎ পরিমাণ চাল, পেঁয়াজ, ডাল, গম, এই সবগুলো কিন্তু বেশিরভাগ ইম্পোর্ট করতে হয়, কারণ বাংলাদেশের হিউজ জনগণ, এই হিউজ জনগণের চাহিদা মেটানো সম্ভব না। তো এই দিকে আমাদের খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত। মানে ব্রিজ করলাম, রাস্তা করলাম, এই করলাম, সেই করলাম, লাভ নাই। আপনি চাল কিনে খাইতে পারতেছেন না, পেঁয়াজ কিনে খাইতে পারতেছেন না। মাঝখানে ইন্ডিয়া একটু করলো, ইন্ডিয়ার সাথে যখন ঝামেলা, তখন আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করার একটা ঘোষণা দিল। হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গেল, আলুর দাম বেড়ে গেল, মরিচের দাম বেড়ে গেল। বাট সামহাও ইউনূস সরকার জিনিসটা ট্যাকেল দিতে পারছে। এখন কিন্তু পেঁয়াজের দাম কম, আলুর দাম কম, সবজির দাম কম। শীতকালে এমনিতেও হচ্ছে শাকসবজির উৎপাদন হয় বেশি, তো ওই হিসাবে কিন্তু যথেষ্ট পরিমাণ এখন কম আছে। বাট 2024 সাল আমাদেরকে যে পরিমাণ
ক্ষতিটা করে দিয়ে গিয়েছে, এই ক্ষতির থেকে কিন্তু আমাদের রিকভার করতে হবে। রিকভারের ক্ষেত্রে আমার মনে হয় প্রথম যে জিনিসটা আমাদেরকে চিন্তা ভাবনা করা উচিত সেটা হচ্ছে যে মানুষের সচেতন হওয়া উচিত, প্রথম কথা। কারণ যতই বলি যে দেশ রিফর্ম করব, এই করব সেই করব, দিন শেষে আপনি যদি নিজের জায়গা থেকে ঠিক না হন, বাংলাদেশ কখনো ঠিক হবে না। আন্দোলন হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনা চলে গেছে, বাট কিছু কিছু জায়গায় আগে যেখানে চাঁদাবাজি হইতো, আগের চাঁদাবাজরা চলে গেছে, নতুন চাঁদাবাজের উদ্ভব ঘটছে। এমন বাংলাদেশ তো দরকার নাই। বাংলাদেশকে হইতে হবে স্মার্ট। যেমন আমার মনে হয় 30 থেকে 35 সালের মধ্যে বাংলাদেশের স্ট্যাটাস পুরো বিশ্বের ভিতরে অনেক ইমপ্রুভ হতে পারে কম্পারেটিভলি 1971 সালে স্বাধীনের পরে বাংলাদেশ আজকে যে অবস্থানে আছে। ইভেন বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম আর কি, যেটা মাথাপিছু আয়, এটা কিন্তু ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকামের চেয়ে বেশি। তো ছোট্ট একটা দেশের আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ উন্নতি করতে পারি। সেটার উপায় ওই শুধু টকশোতে কথা বললাম, এই করলাম সেই করলাম, এভাবে হবে না। আচ্ছা, আরেকটা বড় ইস্যু হচ্ছে বাংলাদেশের শিক্ষাখাত। বাংলাদেশের শিক্ষাখাতে গত 20-30 বছর ধরে যে পরিমাণ চেঞ্জ হচ্ছে, এই বছর যাই এই একটা চেঞ্জ হয়, আরেকটা বছর আসে আরেকটা চেঞ্জ হয়। বাংলাদেশের শিক্ষাখাত নিয়ে খুবই দীর্ঘমেয়াদী এবং সুন্দরভাবে চিন্তাভাবনা করা উচিত। মানে আমরা স্কুল কলেজ পর্যন্ত যে ধরনের শিক্ষা পেয়ে আসি আর ভার্সিটিতে ওঠার পরে যে ধরনের শিক্ষা পাই, মানে দুইটা স্ট্রাকচার কিন্তু টোটালি ডিফারেন্ট। কিন্তু এই জিনিসগুলোর সাথে কোপ আপ করা আসলে সবার পক্ষে মনে হয় না সম্ভব হয়। বা আমরা যদি চিন্তা করি যে এই হিউজ পরিমাণ স্টুডেন্টরা যে ভার্সিটিতে উঠে, তারা গ্র্যাজুয়েট হওয়ার পরে সবাই থাকে বেকার, তাহলে সমস্যাটা আসলে কোথায়? আমরা আসলে মানে শিখতেছি, পরীক্ষায় পাস করতেছি, ভালো রেজাল্ট করতেছি, বাট আমাদের কোনো চাকরি হচ্ছে না। তাহলে মানুষের আসলে এই চাকরির যে চাকরির জায়গাটা বন্ধ আছে, ধারণা করা হয় বাংলাদেশে 3 কোটি যুবক বেকার এখনও, 2 থেকে 3 কোটি। তো এদের তো চাকরি করতে হবে, বা এদের হচ্ছে ব্যবসা করতে হবে, বা কিছু একটা তো করতে হবে। বাট আমরা কিন্তু ওই জিনিসটা ওইভাবে শিখি না, ইউনিভার্সিটিতে ওইভাবে শেখানো হয় না। হয়তো ইউনিভার্সিটি থেকে অনেকে ভালো জায়গায় যাইতে পারে, অনেকে বিদেশে উচ্চশিক্ষা অর্জনের জন্য যায়, বাট আলটিমেটলি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য আমাদের ভাবতে হবে যে বাংলাদেশের এই বেকারত্বের হারটা কীভাবে দূর করা যায়। এত হিউজ জনগোষ্ঠী, প্রায় 18 কোটি প্লাস মানুষ, এই মানুষগুলোর ভিতরে 3 কোটি বেকার যুবক, বা ধরলাম 2 থেকে 2.5 কোটি বেকার যুবক, এরা যদি আজকে কাজ পায়, এরা যদি কাজ করা শুরু করতে পারে সামহাউ, তাহলে এদের থেকেও তো অর্থনীতি, জিডিপিতে তো এর যোগ হবে, এদের থেকেও তো অর্থনীতিতে যোগ হবে। এই দিকগুলো সরকারের দেখা উচিত। তো 2024-এর শেষ প্রান্তে দাঁড়িয়ে আমার এইটুকুই মেসেজ ছিল। জানি না আমার কথাবার্তার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। 2025 সালের জন্য সবার জন্য শুভকামনা। একটি সুন্দর বাংলাদেশে যেন আমরা পা দিতে পারি, এই আশা ব্যক্ত করে আজকে ভিডিও শেষ করছি। গুড বাই।